হ্যালো এসএসসি ২৬ এবং ২৭, আসসালামু আলাইকুম। কেমন আছো? কী অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। আজকে আমরা যেই হিসাব বিজ্ঞানের যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 4th চ্যাপ্টার, হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। তো পরবর্তীতে আমরা যদি দেখি যৌথ মূলধনী কোম্পানি কি, আমাদের যে ফার্স্ট যে সংজ্ঞাটা, যৌথ মূলধনী কোম্পানি কি। এখন এটা হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী এবং চিরন্তন অস্তিত্বের এমন একটি ব্যবসা সংগঠন যা প্রচলিত কোম্পানি আইনের অধীনে গঠিত পরিচালিত হয়। তো আমাদের কোম্পানি আইন কোম্পানি আইন হচ্ছে 1994। কোম্পানি আইন হচ্ছে 1994। এখানে যদি আমরা সংজ্ঞার মধ্যে একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের এই সংজ্ঞা থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাই কোম্পানির। যে একটা হচ্ছে আইন দ্বারা সৃষ্ট, তার মানে যৌথ মূলধনী কোম্পানি যদি গঠিত হয় বা পরিচালিত হতে হয়, তাহলে আইন দ্বারা সৃষ্ট বা আইন দ্বারা গঠিত হতে হবে, আইনের বহির্ভূত কোনো কাজ করতে পারবে না। কৃত্রিম ব্যক্তির সত্তা অধিকারী। কৃত্রিম ব্যক্তি বলতে আমরা বুঝতে পারি যে হচ্ছে এই কোম্পানিটি ব্যক্তি না হয়ে ও ব্যক্তির মতো কাজ করতে পারবে। ইট মিনস হচ্ছে যে একটা প্রতিষ্ঠান সে ব্যক্তি না, কিন্তু ব্যক্তির মতো কাজ করতে পারে। ব্যক্তির মতো কাজ বলতে বোঝাচ্ছে যে কোনো থার্ড পার্টি যদি প্রতিষ্ঠান যদি কোনো থার্ড পার্টির কাছে যদি কোনো টাকা পায় বা লেনদেনে কোনো প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু মামলা মোকদ্দমা দায়ের করতে পারবে। তেমনি হচ্ছে যে থার্ড পার্টি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা পায়, তাহলে যৌথ মূলধনী কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে। এটাই হচ্ছে যে কৃত্রিম ব্যক্তির সত্তা, যে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো বিহেভিয়ার করতে পারবে বা কাজ করতে পারবে। চিরন্তন অস্তিত্ব। এখন আসো চিরন্তন অস্তিত্ব, মানে যেই অস্তিত্বটা কখনো কি হবে না, বিলোপ সাধন হবে না, কখনো বিলোপ হবে না। ইট মিনস হচ্ছে, ধরো এই যৌথ মূলধনী কোম্পানির কোনো একটা সদস্য বা কোনো একটা মেম্বার্স হয়তোবা সে পাগল হয়ে গেছে, হয়তোবা সে বিদেশ গমন করছে, এমন সিচুয়েশনে কখনো যৌথ মূলধনী কোম্পানির অস্তিত্ব হারাবে না। এটা হচ্ছে যে পারপেচুয়াল। এরপর আসা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি যে কোম্পানি আইন, বাংলাদেশের বর্তমান কোম্পানি আইন হচ্ছে যে 1994। বাংলাদেশে বর্তমান কোম্পানি আইন হচ্ছে 1994 সালে কোম্পানি আইন পরিচালিত। এরপর হচ্ছে যে উৎপত্তি। কোম্পানি শব্দটি উৎপত্তি ইংল্যান্ডে। কোম্পানির শব্দটি উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে। এরপর হচ্ছে যে প্রধান উদ্দেশ্য। কোম্পানির একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন করা। কোম্পানির প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন করা। প্রধান সুবিধা, এর শেয়ার হোল্ডারদের দায় সাধারণত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ, মানে হচ্ছে সীমিত। তাদের দায় হচ্ছে সীমিত। তো শুধুমাত্র যে হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানিদের শেয়ার হোল্ডারদের দায়ী হচ্ছে কি? সীমিত বা সীমাবদ্ধ, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এরপর যদি আমরা দেখি পরবর্তী স্লাইডে, যে কৃত্রিম ব্যক্তি সত্তা। কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা দান করা হয়েছে, এই বিখ্যাত উক্তিটি করছেন বিচারপতি জন মার্শাল। এই নামটা তোমরা একবার মুখস্থ করে রাখবা, এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আসবে যে বিচারপতি জন মার্শাল। তাহলে যৌথ মূলধনী কোম্পানির যে কৃত্রিম ব্যক্তির সত্তা, এই উক্তিটি কে দিয়েছেন? বিচারপতি জন মার্শাল। এরপর হচ্ছে যে কোম্পানির মূল দলিল। কোম্পানির সংবিধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে যে স্মারকলিপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি? স্মারকলিপি, যেটাকে আমরা বলি হচ্ছে যে সংঘ স্মারকলিপি অথবা স্মারকলিপি। এরপর যে ব্যাপারটা হচ্ছে যে স্মারকলিপির ধারা হচ্ছে 6টি। স্মারকলিপির ধারা কয়টি? 6টি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে স্মারকলিপির ধারা কয়টি? অ্যান্সার হবে 6টি। স্মারকলিপির ধারা কয়টি? অ্যান্সার হবে 6টি। এরপর হচ্ছে যে কোম্পানির প্রকারভেদ। সাধারণত যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা দুইটা কোম্পানিকে বুঝবো, একটি হচ্ছে প্রাইভেট আর আরেকটি হচ্ছে কি? একটি হচ্ছে প্রাইভেট, আরেকটি হচ্ছে পাবলিক। একটি হচ্ছে প্রাইভেট আর আরেকটি হচ্ছে কি? পাবলিক। এই দুইটি কোম্পানিকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলতে বুঝি। এরপর হচ্ছে যে পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য। পাবলিক ও
প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য। আমরা এই দুইটা কোম্পানি আমাদের দেশে বিদ্যমান বা হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা দুইটা কোম্পানিকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বুঝে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই দুইটা কোম্পানির মাঝে কিছু জেনারেল বা স্বাভাবিক কিছু পার্থক্য দেখতে পাই। তো সেই পার্থক্যগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করি। দেখো, শুরুতে হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি, তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। সদস্য সংখ্যা, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি সে যদি পাবলিক লিমিটেড কেউ যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তার সর্বনিম্ন মানে একদম মিনিমাম যে হচ্ছে যে মেম্বার্স সেটা হচ্ছে 7 জন লাগবে। সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন লাগবে। আর সর্বোচ্চ হচ্ছে যে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, মানে হচ্ছে তার শেয়ার যে যত ইচ্ছা তত বাড়াতে পারবে, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে, এখানে কোনো লিমিটেশন নাই। এরপর আসা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সর্বনিম্ন হচ্ছে 2 জন। সর্বনিম্ন কয়জন? 2 জন। সর্বনিম্ন হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। এখানে কোনো ইচ্ছার কোনো ভ্যালু নাই। এখানে একদম আইন দ্বারা যে ব্যাপারটা হচ্ছে যে ফিক্সড করা যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন হবে, আর সর্বোচ্চ কতজন হবে? 50 জন। সর্বোচ্চ কতজন হবে? 50 জন। এরপর আসো আইনের ধারা। দুইটা কোম্পানিরই আইনের ধারা আছে ইন্ডিভিজুয়ালি। তো পাবলিক লিমিটেড কোম্পানির ধারা হচ্ছে যে আইনের ধারা হচ্ছে 2 এর অনুচ্ছেদ 1 যে, আইনের ধারা 2 অনুচ্ছেদ 1 এর যে। তারপর হচ্ছে যে প্রাইভেট লিমিটেডের ধারা হচ্ছে 2 অনুচ্ছেদ 1 এর কিউ, অনুচ্ছেদ 1 এর কিউ। ওকে, এরপর আসুন ন্যূনতম পরিচালক। যদি আমার এই পাবলিক লিমিটেড কোম্পানি যদি পরিচালনা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার 3 জন পরিচালক লাগবে। কতজন পরিচালক লাগবে? 3 জন। কতজন? 3 জন পরিচালক লাগবে। আর যদি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে কমপক্ষে মিনিমাম 2 জন পরিচালক লাগবে। মিনিমাম 2 জন পরিচালক লাগবে। এরপরে যে ব্যাপারটা শেয়ার হস্তান্তর, শেয়ার অবাধে হস্তান্তর করা যায় শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার অবাধে হস্তান্তর করা যায় পাবলিক লিমিটেড কোম্পানির। শেয়ার অবাধে হস্তান্তর করা যায় পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না প্রাইভেট লিমিটেড কোম্পানি। শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, এরপর হচ্ছে যে নামের শেষে ব্যবহার। আচ্ছা, নামের শেষে শুধুমাত্র লিমিটেড লেখা থাকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নামের শেষে প্রাইভেট লিমিটেড, সরি এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, যে নামের শেষে শুধুমাত্র লিমিটেড, নামের ক্ষেত্রে লিমিটেড থাকে না পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। নামের ক্ষেত্রে লিমিটেড থাকে না, নামের ক্ষেত্রে লিমিটেড থাকে না, নামের ক্ষেত্রে লিমিটেড থাকে না। আর এটা হচ্ছে থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিমিটেড থাকবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নামের ক্ষেত্রে লিমিটেড লেখা থাকবে না। ওকে, এরপর হচ্ছে আমাদের যে শেয়ার, গুরুত্বপূর্ণ আমাদের কিছু কথা এখানে শেয়ার সম্পর্কিত। যে শেয়ার হচ্ছে যে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র কোম্পানির মোট মূলধনের, কোম্পানির কোন মূলধন? মোট মূলধন। ভেরি ইম্পর্ট্যান্ট। কোন মূলধন? মোট মূলধন। এর ক্ষুদ্র সমান অংশকে, ক্ষুদ্র সমান অংশকে এক একটি শেয়ার বলে। ক্ষুদ্র সমান অংশকে এক একটি শেয়ার বলে। দেখো, সমান অংশ হতে হবে, যদি অসমান হয় তাহলে সেটা শেয়ার হবে না, সেটা তখন স্টক হয়ে যাবে। কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র সমান অংশকে, কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র সমান অংশকে বলা হবে কি? এক একটি শেয়ার বলা হবে। সমান অংশ হতে হবে, এটা অসমান হওয়া যাবে না। যদি অসমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে? স্টক হয়ে যাবে। যদি অসমান হয়ে যায়, অসমান হলে তাহলে সেটি হবে স্টক। সেটি কি হবে? স্টক। সেটি কিন্তু তখন আর শেয়ার থাকবে না। ওকে, এরপর আসা হচ্ছে যে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে একটি কোম্পানির মোট অনুমোদিত মূলধন হচ্ছে 20,000 টাকা। একটি কোম্পানির মোট অনুমোদিত মূলধন কত? 20,000 টাকা হলে যদি 100 টাকা মূল্যে 200টি শেয়ার ভাগে বিভক্ত থাকে, তবে প্রতিটি ভাগে এক একটি শেয়ার। তাহলে প্রতিটি ভাগে কি হবে? এক একটি শেয়ার। টোটাল অনুমোদিত মূলধন হচ্ছে আমাদের 20,000। টোটাল অনুমোদিত মূলধন হচ্ছে কত? 20,000। তাহলে এরকম প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা? 100 টাকা। প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা? 100 টাকা। এরকম কতটি শেয়ার আছে আমাদের? 200টি। এই 200টিকে এক একটি শেয়ার বলা হয়। 200টিকে কি বলা হবে? এক একটি শেয়ার বলা হবে। এক একটি শেয়ার বলা হবে। 200টিকে কি বলা হবে? এক একটি শেয়ার।
এরপর আসা হচ্ছে যে লভ্যাংশ। তো লভ্যাংশ জিনিসটা কি? শেয়ার হোল্ডারগণ শেয়ার ক্রয়ের বিপরীতে লভ্যাংশ বা শেয়ার হোল্ডারগণ যে শেয়ারটা ক্রয় করেন সেই ক্রয়ের মানে বিপরীতে তারা লাভ হিসাবে বা আয় হিসাবে যা পায় সেটা হচ্ছে কি লভ্যাংশ। সেটা হচ্ছে কি লভ্যাংশ। শেয়ার মূলধন, শেয়ার বিক্রির মাধ্যমে, শেয়ার কিসের মাধ্যমে? বিক্রির মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মোট অর্থকে শেয়ার মূলধন বলা হয়। মানে আমরা যে এখানে যদি অনুমোদিত মূলধন হচ্ছে আমাদের 20,000, তো এখান থেকে শেয়ার হচ্ছে কত 200টি। এখান থেকে যদি আমি যদি হচ্ছে 100টি শেয়ার ক্রয় বিক্রি করি, 100টি শেয়ার যদি বিক্রি করার পর আমার যেই টাকাটা আসবে মানে 10,000 টাকা আসবে, যদি আমি 100টি শেয়ার যদি আমি 100 টাকা যদি সেল করি তাহলে আমার 10,000 টাকা যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই টাকাটা হচ্ছে আমার শেয়ার মূলধন। এটা হচ্ছে কি আমার শেয়ার মূলধন, এটা হচ্ছে শেয়ার মূলধন। ওকে, এরপর আসে হচ্ছে যে তাহলে শেয়ার মূলধন কি? যে শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মোট অর্থকে আমরা একটা শেয়ার সেল করব, যতটুকু যে পরিমাণ শেয়ার সেল করব তার এগেইনস্টে আমাদের যে অ্যামাউন্টটা রিটার্ন আসবে সেই অ্যামাউন্টকে আমরা বলবো হচ্ছে কি শেয়ার মূলধন। এরপর আসো শেয়ারের প্রকারভেদ। শেয়ারের প্রকারভেদ আমরা নর্মালি জানি শেয়ার প্রকারভেদ হচ্ছে শেয়ার প্রধানত দুই প্রকার। শেয়ার প্রধানত কত প্রকার? দুই প্রকার। শেয়ার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। তো আমাদের এইচএসসি লেভেলে মানে হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে যে আমাদের যে শেয়ারটা নিয়ে আমরা কাজ করি, যে শেয়ারটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে সাধারণ শেয়ার নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণ শেয়ার নিয়ে কাজ করি এবং খুব কম সময় হচ্ছে আমরা অগ্রাধিকার শেয়ার নিয়েও কাজ করি। সো এই কারণে হচ্ছে যে আমি এই স্লাইডে দুইটা শেয়ার সম্পর্কে রাখছি, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এরপর আসো এখন দেখো আমরা যেটা শিখবো শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ। শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ হচ্ছে 5 প্রকার। শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। নাম্বার 1 অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধনটা কি? আসলে অনুমোদিত মূলধনটা কি? কোম্পানি যে পরিমাণ সর্বোচ্চ মূলধন নিয়ে, কোম্পানি এই কথাটা একদম মনে রাখবা যে কোম্পানি যে পরিমাণ সর্বোচ্চ মূলধন নিয়ে নিবন্ধিত বা রেজিস্টার্ড হয়, নিবন্ধিত বা রেজিস্টার্ড হয়। একটা কোম্পানি যখন গঠনকালে বা শুরুকালে বা শুরু লগ্ন থেকে তারা যখন রেজিস্টার্ড প্রাপ্ত হয়, তো সেই ক্ষেত্রে তারা যেই পরিমাণ ক্যাপিটাল নিয়ে বা যেই পরিমাণ মূলধন নিয়ে তারা হচ্ছে যে রেজিস্টার্ড প্রাপ্ত হয়, সেই পরিমাণ মূলধনকে আমরা বলবো হচ্ছে কি অনুমোদিত মূলধন। সেই পরিমাণ মূলধনকে আমরা কি বলবো? অনুমোদিত মূলধন বলবো। কি বলবো? অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত মূলধন এই জিনিসটা কি? অনুমোদিত মূলধনের কোন মূলধনের? এই যে অনুমোদিত মূলধনের, এই যে অনুমোদিত মূলধনের যে অংশটুকু জনগণের নিকটে বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র বা বিজ্ঞপ্তি মাধ্যমে প্রচার করা হয়। আমরা আমাদের অনুমোদিত মূলধনের যে অংশটুকু, ধরো সাপোজ আমরা যদি বলি আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 20,000। অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 20,000। এটা হচ্ছে অনুমোদিত শেয়ার সংখ্যা। অনুমোদিত শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা। তো এই 20,000 থেকে যদি আমরা 20,000 থেকে যদি হচ্ছে যে আমরা যদি তোমার 10,000 শেয়ার যদি আমরা যদি বিক্রয়ের জন্য যদি বিজ্ঞাপন দিই, বিক্রয়ের জন্য কি দিই? বিজ্ঞাপন দিই, বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিই, তাহলে মনে রাখবা এই 10,000 শেয়ারকে বলা হবে ইস্যুকৃত শেয়ার। 10,000 শেয়ারকে বলা হবে কি? ইস্যুকৃত শেয়ার। 10,000 শেয়ারকে বলা হবে ইস্যুকৃত শেয়ার। ওকে, তাহলে টোটাল আমাদের অনুমোদিত মূলধন ছিল, অনুমোদিত মূলধন শেয়ার সংখ্যা কত ছিল? 20,000। সেখান থেকে আমরা 10,000 শেয়ার বিজ্ঞাপন দিয়েছি, এই 10,000কে বলা হবে কি? ইস্যুকৃত শেয়ার। তার মানে অনুমোদিত মূলধনের যে অংশটুকু জনগণের নিকটে বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র বা বিজ্ঞপ্তি দেওয়া হয়, বিবরণপত্র বা বিজ্ঞপ্তি দেওয়া হয় তাকে বলা হয় যে আমাদের ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার। বিলিখিত মূলধন, বিলিখিত মূলধন কি? যে ইস্যুকৃত মূলধনের যে অংশটুকু প্রকৃতপক্ষে জনগণের আবেদনের প্রেক্ষিতে তাদের মধ্যে বন্টন বা বিলি করা হয় তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। মানে বিলিখিত মূলধন মানে ইস্যুকৃত মূলধনের এক্স্যাক্টলি এখানে যেরকম আমরা 10,000 টাকা শেয়ার বিক্রয়ের জন্য জনগণকে আমরা বিজ্ঞাপন দিয়েছি, এবং এইটুকুর মধ্যে যদি ধরো আমরা 10,000 টাকা যদি পুরাটাই যদি আমরা বিলি করি তাও বিলিখিত মূলধন হবে, অথবা সেখান থেকে যদি আমরা 5,000 শেয়ার যদি বিলি করি তাও আমাদের বিলিখিত মূলধন হবে।
বিলিখিত মূলধন হবে। অথবা আমরা এটা 5000 শেয়ার বিলি করতে পারি। ওকে, তার মানে আমরা ইস্যুকৃত যে মূলধনটা আছে বা ইস্যুকৃত যে শেয়ারটা আছে পুরোটাই আবার বিলি করতে পারি, আবার তার অংশ বিশেষ বিলি করতে পারি। ঠিক যতটুকু বিলি করব ততটুকুকে আমরা বলবো কি বিলিখিত মূলধন। ওকে, এরপর আসা হচ্ছে যে তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন এটা আবার কি? বিলিখিত মূলধনের যে অংশটুকু, বিলিখিত মূলধনের যে অংশটুকু, বিলিখিত মূলধনের যে অংশটুকু পরিশোধ করার জন্য, কিসের জন্য? পরিশোধ করার জন্য শেয়ার মালিকদের নিকটে আহ্বান বা হচ্ছে তাগিদ দেওয়া হয়। শেয়ার মালিকদের নিকটে আহ্বান বা তাগিদ দেওয়া হয় যে আপনারা আমাদের শেয়ারটুকু কি করেন, শেয়ারের মূল্যটুকু পরিশোধ করেন। এটাকে বলা হচ্ছে যে বিলিখিত মূলধনের যে অংশটুকু পরিশোধ করার জন্য শেয়ার মালিকদের নিকট আহ্বান বা তাগিদ দেওয়া হয় তাকে বলা হয় তলবকৃত মূলধন। তাকে কি বলা হয়? তলবকৃত মূলধন। আদায়কৃত মূলধন। এবার দেখো, তলবকৃত মূলধনের যে অংশটুকু শেয়ার মালিকদের কাছ থেকে প্রকৃতপক্ষে আদায় বা সংগ্রহ করা হয়েছে, এখানে কথাটা হচ্ছে যে প্রকৃতপক্ষে যতটুকু অংশ আমরা আদায় করতে পেরেছি বা সংগ্রহ করতে পেরেছি, আদায় করতে পেরেছি বা সংগ্রহ করতে পেরেছি, সেইটুকু অংশকে বলা হবে তলবকৃত মূলধন। সেইটুকু অংশ কি বলা হবে? তলবকৃত মূলধন বলা হবে। এরপরে হচ্ছে যে ইস্যু, শেয়ার ইস্যুর পদ্ধতি। শেয়ার ইস্যুর পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই। শেয়ার ইস্যুর যে পদ্ধতিটা সেটা হচ্ছে তিনটি। আমরা তিনটি উপায় হচ্ছে আমরা কি করতে পারি? শেয়ার ইস্যু করতে পারি। শেয়ার ইস্যু করতে পারি, ইস্যু করতে পারি। তাহলে আমরা কয়টি উপায়ে শেয়ার ইস্যু করতে পারি? অনলি তিনটি উপায় হচ্ছে আমরা শেয়ার ইস্যু করতে পারি। নাম্বার 1 সমাহার। নাম্বার 1 সমাহার, যেটাকে ইংলিশে বলা অ্যাট পার। তো সমাহারটা কি? শেয়ার যদি তার গায়ের লিখিত মূল্যের ইস্যু করা হয়, শেয়ার যদি তার গায়ের লিখিত মূল্যে ইস্যু করা হয়, যেমন হচ্ছে 100 টাকা একটা শেয়ারের মূল্য, তার গায়ে মানে গায়ের রেট যেটা, সেটা হচ্ছে 100 টাকা। সে 100 টাকার শেয়ার আমরা 100 টাকায় যদি সেল করি, 100 টাকায় যদি বিক্রি করি, তাহলে সেটাই হবে আমাদের সমাহার। সেটা হবে কি আমাদের সমাহার। মানে আমার এই শেয়ারের মূল্যই আছে কত? 100 টাকা। আমার এই শেয়ারের মূল্য আছে কত টাকা? 100 টাকা। সো যে 100 টাকার শেয়ার আমরা 100 টাকায় সেল করছি, 100 টাকা শেয়ার আমরা 100 টাকায় সেল করছি, দ্যাট মিনস এটা হচ্ছে সমাহার। এটা হচ্ছে কি? হার। এটা হচ্ছে সমাহার। এটা হচ্ছে কি হার? সমাহার। এরপর আসা হচ্ছে যে অধিহার বা প্রিমিয়াম। অধিহার বা হচ্ছে প্রিমিয়াম। আমরা শেয়ার এবার অধিহার বা প্রিমিয়ামে কিভাবে আমরা শেয়ারটা ইস্যু করি দেখো। শেয়ার যদি তার লিখিত মূল্য অপেক্ষা বেশি, ওটা ছিল কি? তার লিখিত মূল্য সমপরিমাণ, লিখিত মূল্য যা ছিল তাই যদি আমরা সেল করি তাহলে সেটা হবে সমাহার। আর যদি লিখিত মূল্য অপেক্ষা বেশি সেল করি, লিখিত মূল্য অপেক্ষা যদি বেশি মূল্যে বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি? আমাদের শেয়ার অধিহার। সেটা হবে আমাদের শেয়ার অধিহার। সেটা হবে কি? শেয়ার অধিহার। এবার দেখো, যেমন 100 টাকার শেয়ার, 100 টাকার শেয়ার 110 টাকায়, 100 টাকার শেয়ার 110 টাকায়। তাহলে ব্যাপারটা বুঝো, আমার শেয়ারের গায়ে রেট ছিল কত টাকা? 100 টাকা। 100 টাকা আমার শেয়ারের গায়ে রেট ছিল কত টাকা? 100 টাকা। সো সেই শেয়ারটা আমি বিক্রি করছি 110 টাকা। তাহলে এটার মাঝে ডিস্টেন্সটা কত? 10 টাকা। এই 10 টাকা হচ্ছে আমার বেশি, আর এটাই হচ্ছে আমার অধিহার। এটাই হচ্ছে আমার অধিহার। তার মানে গাইডেড অপেক্ষা বা হচ্ছে যে শেয়ারের যে ফেস ভ্যালু আছে বা অভিহিত মূল্য আছে তার অপেক্ষা যদি আমরা শেয়ার যদি বেশি মূল্যে বিক্রি করি, এই যে এখানে 100 টাকার শেয়ার, এই যে 100 টাকার শেয়ার আমরা সেল করছি 110 টাকায়, 100 টাকার শেয়ার আমরা সেল করছি কত টাকায়? 110 টাকায়। এই কারণে এই যে অতিরিক্ত অংশটুকু কোম্পানির জন্য মূলধন জাতীয় লাভ। এই যে 10 টাকা আমরা বেশি নিছি, সেটা হচ্ছে আমাদের জন্য কি? কোম্পানির মূলধন জাতীয় লাভ। মূলধন জাতীয় লাভ। অবহারে বা বাট্টায় 3 নাম্বার মেথড হচ্ছে বা 3 নাম্বার যে আমরা শেয়ারটা ইস্যু করি সেটা হচ্ছে অবহারে বাট্টায়। অবহারে বা বাট্টায়। এটা আরেকটা নাম আছে যে উনহার। এটার আরেকটা নাম আছে উনহার। আমরা উনহার, অবহার, বাট্টা বা উনহার, এই তিনটা নাম এটার তিনটা নাম। যে অবহার, বাট্টা অথবা কি উনহার, মানে উনহার, অবহার, বাট্টা মানে কি কম।
তো শেয়ার যদি তার লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে শেয়ার ইস্যু করে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের জন্য, হচ্ছে অবহার বা বার্তা। মানে আমাদের একটা শেয়ারের মূল্য আছে 100 টাকা, সেই শেয়ারটা যদি আমরা 90 টাকায় সেল করি, যে এখানে আমার এক্সাম্পল আছে যে 100 টাকা একটা শেয়ারের গাই রেট বা হচ্ছে মূল্য বা হচ্ছে ফেস ভ্যালু বা বাজার মূল্য কত টাকা, 100 টাকা, সেই শেয়ারটা আমরা সেল করলাম 90 টাকা, সেই শেয়ারটা হচ্ছে আমরা সেল করলাম কত টাকা, 90 টাকা। এই যে 90 টাকা মাঝে হচ্ছে আমাদের 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টাকার যে ডিফারেন্স, 10 টাকার যে পার্থক্যটা হচ্ছে 10 টাকা, এই 10 টাকা হচ্ছে অবহার। এটা হচ্ছে কি অবহার। এই অবহারের কারণে এটা হচ্ছে অবহার। তো মাথায় রাখবা যে অবহার হচ্ছে যে একটি অসমন্বিত ব্যয় যা ক্ষতি, ঠিক আছে, বা ক্ষতি, অসমন্বিত ব্যয় বা ক্ষতি কোম্পানির জন্য, অসমন্বিত ব্যয় বা ক্ষতি হচ্ছে কি অবহার। আর তোমার হচ্ছে অধিহার হচ্ছে যে কোম্পানির জন্য হচ্ছে কি মূলধন জাতীয় লাভ। তবে বাংলাদেশে বা যৌথ মূলধনী কোম্পানি আইনে অবহার পার্সেন্টেজ সর্বোচ্চ 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট, 10% অবহার 10%, সর্বোচ্চ 10%। এর উপরে কিন্তু যাওয়া যাবে না, নিচে নেওয়া যাবে, কিন্তু উপরে 10%-এর উপরে কেউ হচ্ছে যে কমে শেয়ার কিন্তু সেল করতে পারবে না। এটাই হচ্ছে তাদের সর্বোচ্চ লিমিটেশন, যে তোমরা যদি শেয়ার অবহারে সেল করতে চাও তাহলে 10%-এর উপরে সেল করতে পারবা না, নিচে সেল করতে পারবা।